আসসালামু আলাইকুম। সবাই ভালোই আছেন? আসলে কি দেশের কিছু কিছু জায়গাতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিছু সন্ত্রাসী গ্রুপ। তারা না করে বিএনপি, না করে আওয়ামী লীগ, না করে জামাত, আসলে তাদের কোনো দল নেই। একটি প্যাথেটিক ঘটনা। একজন পুলিশ কর্মকর্তা বলতে অত বড় কর্মকর্তা নয়, সে একজন এএসআই ছিল। তার বাবাও হয়তো পুলিশ ছিল, তার বাড়ি খুলনাতে। সে কি করেছে, কালিয়াকৈর একটি জায়গা কিনে একটি বাড়ি করেছে। সেই বাড়িতে সে থাকে। সে কান্নারত অবস্থায় বলছে তার পৃথিবীতে এমন কেউ নাই, খুলনাতে তার কেউ নেই। সে কালিয়াকৈরে বাড়িঘর করে, আসলে কি যে যেখানে চাকরি করে তার ছেলেমেয়েরা যেখানে থাকে, ছেলেমেয়েরা কী করে, স্কুল কলেজে পড়ে, এলাকার মাটি মানুষের সাথে মিশে যায়। তখন কি হয় জানেন? তখন ইচ্ছে করে না যে তার যে খুলনা বাড়ি, না নোয়াখালী বাড়ি, না কুষ্টিয়া বাড়ি, ওখানে যেতে ইচ্ছা করে না। কারণ যেতে ইচ্ছা করলেও মা বাবা যদি যেতে ইচ্ছা করো, তাহলে যে সন্তানরা তারা ওই এলাকায় মানুষ হয়েছেন, যারা লেখাপড়া করেছেন, যারা ওই এলাকার মাটি মানুষের সাথে বাতাসের সাথে মিশে গিয়েছেন, তারা কিন্তু আর অন্য কোথাও যেতে পারে না। তারা ওখানেই বাড়িঘর করে তারা বসবাস করে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সেই একজন পুলিশ কর্মকর্তা বলতে পুলিশের একটু উচ্চ পর্যায়ে একজন এএসআই বা এসআই হয়তো, এই লোকটি একটা বাড়ি করেছেন। সেখানে তার কাছ থেকে দৈনিক 2,000, 3,000, 5,000 এর আগে অনেক টাকা নিয়েছেন। তা অতএব এ ধরনের কষ্ট সে বলতেছে যে আমি থাকতে পারতেছি না। এবং তারা যখন মার শুরু করছে, তার 2টি ছেলে তাকে আগায় আসছে তাকে বাঁচানোর জন্য। সেই 9 বছর শিশু এবং আরও বড় ছেলেকে মেরে রক্তাক্ত করেছেন। তারা হাসপাতালে ভর্তি আছেন। তা এই ধরনের পৈশাচিক ঘটনা করে কেউ পার পাচ্ছে না। এবং সে কী করেছেন, সে নিজে পুলিশ হয়ে থানায় মামলা দেওয়ার জন্য গিয়েছেন বা অভিযোগ করার জন্য গিয়েছেন। কিন্তু ওখানের পুলিশ কর্মকর্তারা দলীয় ভয়ে, সন্ত্রাসীদের ভয়ে কেউ তার মামলা অভিযোগ নিচ্ছে না। তা দেখেন, সে পুলিশ হয়েও চাকরি করে সেইখানে সেফ মনে করে, ভালো মনে করে একটি বাড়ি করেছেন। কী জন্য? সে সুখ শান্তিতে বাঁচার জন্য। আরে ভাই, ঘুষ, অবৈধ টাকা সবাই তো খায়, সবাই তো মানুষ। এর জন্য কি একটা লোককে এভাবে অত্যাচার করে? পুলিশের সেই আগের বাহুবল, সেই শক্তি, সেই দক্ষতা পুলিশের ভেঙে পড়েছে। পুলিশ এখনও যদি কাউকে ধরতে যায়, কোনো দলীয় মতামত নিয়ে যায়, কারণ পুলিশের চাকরির ভয় আছে। তা আমি মনে করি যুবদল বিএনপি ভাইদের মধ্যে অনেক ভালো লোক আছেন, যারা খুব ভালো মনের মানুষ। তারা শুধু পুলিশ নয়, যারা দূর দূরান্তে এসে বাড়ি করেছে তাদের একটু দেখা উচিত। কারণ যদি আপনি এই লোককে একটু সাহায্য করেন, তাকে একটু সেফটি দেন, আল্লাহ একজন আছে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কারণ দেখতে পাচ্ছেন তো, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দল হোক, যে দলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যে দলের লোকজন, সবাইকে বলছি না, তারা কিন্তু সুখে নাই। তারা কেউ মারা গেছে, ক্রস ফায়ারে মারা গেছে, করোনায় মারা গেছে, কারো প্যারালাইজড হয়েছে, কেউ শান্তিতে নাই। কারো দেখা যায় বউ পরাকে করে চলে গেছে, মেয়েও চলে গেছে, আবার নিজের বোনও চলে গেছে। তাই একটা সংসার যদি পরাকে করে বউ যায়, মেয়ে যায়, তার স্ত্রী যায়, তাহলে কি তার কোনো সুখ আছে? এই সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ টাকার কোনো সুখ নেই। দেখেন, বেনজির বলেন, অন্য অন্য যারা টাকা মেরে গেছে, এস আলম বলেন, কেউ কিন্তু শান্তিতে নেই। তাদের ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসে না।
যাদের মনে সুখ আছে তারা ওই জাগজিৎ সিংয়ের গজল শুনবেন, মান্নাদের গান শুনবেন, দেখবেন ঘুম চলে আসবে। কিন্তু যদি আপনি মনের ভিতরে আপনার দুঃখ কষ্ট থাকে, অপরাধ থাকে, অপরাধ প্রবণতা থাকে, তাহলে কিন্তু আপনার ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসবে না। কী করবেন? 2 ঘন্টা ঘুমার পরে ঘুম ভেঙে যাবে। দেখবেন পাশের যে আপনার স্ত্রী সন্তান ঘুমাইতেছে, আপনি উঠে পায়চারি করবেন, বারান্দায় যাবেন, বাহিরে যাবেন, মন ভাল লাগবে না। অতএব পাপের টাকা, অসৎ টাকায় কোনো সুখ নেই। দেখেন আপনারা প্রমাণ করে বাড়ির পাশে দেখতে পারবেন, ঘরের ভিতর দেখতে পারবেন, শহরে দেখতে পারবেন। তা অতএব এই যে লোক, যারা অসহায় লোকগুলো আছে, যাদের কেউ নেই বলতে আল্লাহ আছে। আল্লাহর কিন্তু সাক্ষী লাগে না, আর কোনো মামলাও লাগে না। আল্লাহ যাকে শেষ করে দেয় একেবারে শেষ করে দেয়। এটা আপনি কারো হাতে খুন হতে পারেন, আল্লাহ নিজে করতে পারে। তো অতএব সবাই সাবধান থাকুন। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ যোগ্য ব্যক্তি, তার প্রতি আহ্বান, সাধারণ লোকগুলা এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে, নির্যাতিত হচ্ছে, চাঁদা দিচ্ছে, আপনার দলের লোক হোক, যে দলের লোক হোক, আপনি শক্ত হাতে এগুলো দমন করুন। আপনারা দয়া করে এই যে অসহায় লোকের ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা এখন চালু হবে, দেখবেন মন ভরে, এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি আপনারা সব জায়গায় ছড়িয়ে দিবেন। রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ। আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশের সদস্য। আমি খুব গরিব মানুষ। আমার বাবা ছিলেন পুলিশের আড়াই, দাদা ছিলেন হাবিলদার, আমি আছি। আমার আত্মীয় স্বজন অনেকেই পুলিশ ডিপার্টমেন্টে আছে। অর্থাৎ আমি পুলিশের রক্তে জন্ম, আমার একটা অগ্র অধিকার আছে এই ডিপার্টমেন্টের প্রতি। আমি গরিব মানুষ। আমি কালিয়াকোর 9 নম্বর মৌচাক ইউনিয়নে একটা বাড়ি করেছি, গ্রামের নাম হচ্ছে বরাবো। এখানে বাড়ি করার পর থেকেই এই বাড়ির পাশেই যেই লোকের কাছ থেকে বাড়ি কিনেছি তার নাম হচ্ছে মোহাম্মদ মুমির হোসেন, পিতা আমির হোসেন। এর ভাইয়ের একটা জামাতা আছে, সে হচ্ছে খুব খারাপ লোক। সবসময়ের জন্য আমার কাছে চাঁদা নেয়, 200, 500, 1000, 2000 এভাবে চাঁদা নিতে নিতে আমাকে বিরক্ত করে ফেলছে। গত 1/5/2026 তারিখে আনুমানিক 2:40 সময় আমি নামাজ পড়ে যখন আসি, তখন তার সাঙ্গভঙ্গ নিয়ে আমার রাস্তার মধ্যে আমাকে ধরে বলে, তোমার এই কারেন্টের তার খুলে ফেলো। আমি জিজ্ঞাসা করলাম কেন কারেন্টের তার খুলবো? বলে এটা আমার সীমানার মধ্যে দিয়ে গেছে, আর এই যদি তার না খুলো প্রতি মাসে আমাকে 2000 টাকা করে দিতে হবে। আমি তাদের কথাটা না শোনার পরে 2-4 কথায় তাদের সাথে আবার তর্ক বিতর্ক হওয়ার পরে আমাকে দেখেন ঘুষি ভেড়ে, আমি বৃদ্ধ মানুষ, আমার একটা দাঁত ফেলে চাই, যেটা পুলিশ ডিপার্টমেন্টের লজিক্যাল আইনে অঙ্গহানি মামলা হয়। এই অবস্থা দেখে আমার ছেলে, 9 বছরের ছেলে কুতুবুদ্দিন রতন, সে ছুটে আসে, আর এক ছেলে রয়্যাল ছুটে আসে, আমার ওয়াইফ ছুটে আসে, তাদেরকে বেধুমভাবে পিটাই আমার ছেলেকে মেডিকেলে ভর্তি করতে। আমার ছেলের একটা চোখ প্রায় অন্ধ হয়ে গেছে, মাথার মধ্যে 5টা সেলাই কোপ দিছে। এই অবস্থায় আমাকে বাড়ির মধ্যে ফেলে কেরাসিন ফেলেন আমার বাড়ি ঘর পুড়াই দিবে। বাংলাদেশে কোনো পুলিশ রাখবে না, শুয়োরের বাচ্চা, তুই কোথার থেকে আসছোস? আমার বাড়ি হচ্ছে খুলনা জেলাতে, আমার ওইখানে কেউ নাই। যারা আমার পক্ষে সাক্ষী দিতে আসছে তাদেরকে পর্যন্ত লাঠি নিয়ে তারা ধাওয়াইছে। এক পর্যায়ে আমি একটা মামলা করলাম কালিয়াকোর থানাতে। মামলা করার পরে আমার এই মামলার কোনো কিচ্ছু করে না। 1 মাস অতিক্রম হওয়ার পরে, সাংবাদিক ভাইদের দ্বারস্থ হওয়ার পরে, তারা বিভিন্নভাবে ফোন দিয়ে বলার পরে মামলাটা নেয়। কিন্তু মামলাটা নেওয়ার পরে 1 মাস পর্যন্ত আসামি ধরে না। না ধরার পরে আমাকেই তারা হুমকি দামকি দিতে থাকে। এবং পুলিশের এসআই মনির হোসেন, সে আমাকে প্রায় ফোন দিয়ে বলে আপোষ মীমাংসা করার জন্য। আমার ঘরের ভিতর থেকে তালা ভেঙে 2 লক্ষ টাকা নিয়ে গেছে বাড়ি নির্মাণের জন্য। আমার দাঁত ভেঙে ফেলছে, আমার ছেলের মাথায় কোপ, আমার স্ত্রীকে বেদম পিটাইছে। এটা আমি কিভাবে সমাধান করব? ওদের সমাধান হচ্ছে তারা অপরাধ করবে, হাতে হাতে বিলাই দেবে। এটা তো সমাধান হলো না, আবার 2 দিন পরেই করবে। আমি এসআই মনির সাহেবকে অনেক অনুরোধ করার পরে সে আমার আসামি ধরে না 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত আসামি না ধরার পরে আমি যে মামলাটা রুজু করেছি, যে ধারা ছিল ওই ধারা দিয়েই আসামিগণ আমার বিরুদ্ধে একটা কাউন্টার মামলা করছে। কাউন্টারি মামলা করার পরে এসআই আমাকে ফোন দিয়ে বারবার বলে, আপনি জামিনে আসেন। আমি তো মামলা করলাম, আমি জামিনে আসবো মানে? বলে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি তদন্ত অফিসার, আপনি দেখলেন না ঘটনাটা কি?
আপনি অন্যায়ভাবে মিথ্যাভাবে ভুয়া বানোয়াট একটা মিথ্যা মামলা নিলেন, এটি কি আপনাদের নিয়ম? এই কি পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রম? আমি তো একজন পুলিশের সদস্য, আমি তো সাধারণ না। আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি গরিব মানুষ। আজ প্রায় 1 মাস যাবৎ আমি বাড়ি ঘর ছেড়ে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি এর কোনো ব্যবস্থা পাচ্ছি না, কোনো আইনগত ব্যবস্থা পাচ্ছি না। বরঞ্চ পুলিশ তাদেরকে ধরে না, আমাকে পুলিশ ধরার জন্য অভিযান চালাচ্ছে। এখন এমতো অবস্থায় আমি দেশ ও জাতির কাছে, রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি একজন গরিব মানুষ, অসুস্থ রোগী, অপারেশন করে আমার একটা কিডনি ফেলায় দেওয়া হয়েছে। আমার হার্টে প্রবলেম, হিল টেক্সে চাকরিরত অবস্থায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেখান থেকে আমার কিডনি একটা ফেলায় দেওয়া আছে। আমার হার্টে প্রবলেম, আমার থাইরয়েড, আমি অনেক বড় একটা রুগী। এই রুগী মানুষ হয়ে আমার প্রতি মাসে আমার রাজারবাগ পুলিশ হসপিটাল থেকে ওষুধ আনতে হয়। এই মাসে আমি যাইতে পারিনি, কারণ তারা আমাকে দৌড়ের উপর রাখছে। আমার বাড়ি ঘর ওইভাবে পড়ে আছে, কেউ আমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে না। ওই একজনই আমার মামলার যে বাদী ছিল মনির হোসেন, এসআই মনির হোসেন, তিনিও ওই মামলার বাদী। আয়ু উনিও ওই মামলার আয়ু। তা আমি প্রশ্ন করলাম যে আপনি 2টা মামলার আয়ু হলেন, আমারটা তো মিথ্যা, আপনি তদন্ত করে দেখলেন না? বলে বেশি কথা বলবেন না। বেশি কথা বলেন বলেই তো আপনার এই অবস্থা। আপনি আপোষ মীমাংসা হলেন না, পুলিশ কি আপনাকে শেল্টার দিবে? আপনি আপোষ মীমাংসা কেন হচ্ছেন না? এখন আমি আপোষ মীমাংসা কীভাবে হবে? বলে আমার এত বড় ক্ষতি হয়েছে, আমার ঘর থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেছে, আমার ছেলেকে কুবাইছে, আমার আরেক ছেলেকে কুবাইছে, আমার দাঁত ফেলে দিছে। তারপর ওই এলাকার এক গণ্যমান্য ব্যক্তি, সাবেক মেম্বার রিয়াজ সাহেব, সে আইসে আমাদের উদ্ধার করে এবং তাদেরকে নিষেধ করে বাড়িঘর পোড়াবানা উদ্ধার করে। তখন তারা তার চেষ্টায়, তার প্রচেষ্টায় আমরা মেডিকেলে চিকিৎসাধীন নেই। এই অবস্থা। এখন আমি রাস্তায় ঘুরতেছি আমার ছেলে মেয়ে নিয়ে। পুলিশের এই অন্যায়ের বিরুদ্ধে আমি মহামান্য মহাপুলিশ পরিদর্শক সাহেবের কার্যালয়ে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি। সে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডিং কপি আমাকে দেওয়া হয়েছে এবং ডিএমপির মেট্রোপলিটিয়ান যে আছে কমিশনার সাহেব আছে, তার মাধ্যমে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটার কপিও আমার কাছে আছে। তারা আমাকে বলেছে রবিবারে আসতে, কিন্তু আমি রবিবারে যেতে পারিনি, কারণ আমি ক্ষুধার্ত, অনাহার। আমি রাস্তায় ঘুরতেছি, আমার ওখানে যাওয়ার মতো গাড়ি ভাড়া নাই।